তাহলে আমাদের আসন্ন যে পরীক্ষাটি রয়েছে মোটামুটি আমাদের আলোচনাটা অনেকটাই দীর্ঘায়িত করব, এর জন্য তোমরা কেউ স্কিপ করবে না, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যাদের মনে হচ্ছে খুব ইম্পর্টেন্স প্রশ্নগুলো খাতায় লিখে নেওয়ার, তারা কিন্তু পরীক্ষার আগে কিন্তু এগুলো দেখে দেওয়ার জন্য কিন্তু খাতায় নোট হিসেবে কিন্তু লিখে রাখতে পারো। আর যাদেরকে বলবো যে এই জিনিসগুলোকে শুধুমাত্র সাজেস্টিভ কোশ্চেন হিসেবে নেবে না, আমরা কিন্তু আগেই বলবো যে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু সাজেশন করে মাথা নষ্ট করে কোনো লাভ নেই। ফিজিক্যাল সায়েন্সটাকে কিন্তু আগে প্রথমে বুঝতে হবে, তারপর তোমাকে কনসেপ্ট আরো গ্রো করতে হবে, তারপর কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে ভালো নাম্বার পাওয়ার কিন্তু আশা করবে। তো মোটামুটি আমরা দেখে নিই আমরা তাপের চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ে যাব। তো তাপের থেকে প্রথমে আমরা বোর্ডে যেটা লেখা আছে সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে একটু বলে দিই আমরা প্রথমে কি পড়ে যাব। কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক, সেই 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে আমাদের কাকে বলে, তাদের একক এবং তাদের সম্পর্কটা কিন্তু আমরা দেখে যাব। তারপর আমরা সেখান থেকে কি একটা কোশ্চেন করলাম, সেখান থেকে একটা কোশ্চেন করলাম যে হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝায়, এরকম টাইপসের কোশ্চেন। বা আলফার মান বলে দিয়ে সেখান থেকে যদি বিটার মান দিয়ে দেয়, তাহলে আমরা সেই একটা ইকুয়েশন জানি, যা সম্পর্ক আলফা সমান সমান β/2 সমান সমান γ/3। আমরা এই সম্পর্ক দিয়ে আলফার জায়গায় মানটাকে পুট করে বিটার মানও কিন্তু বের করতে পারি, সেটাই আমরা দেখাচ্ছিলাম এখানে। আবার যদি বিটার মান বলে দেয় সেখান থেকে গামার মানও কিন্তু আমরা বের করতে পারবো। মোটামুটি এই কনসেপ্টচুয়াল যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের আসার মতো সেটা কিন্তু আমি আলোচনা করলাম। এরপর তোমরা কোনটা দেখে যাবে দেখো। এরপর আমি তোমাদেরকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্সে রাখবো সেটা হচ্ছে আমাদের যে তরলের যে 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক হয়, সেই 2 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু ইম্পর্টেন্ট। খাতা নাম লিখে ফেলো, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা তাপের চ্যাপ্টার থেকে। তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এরপর তোমরা যেটা দেখে যাবে সেটা হচ্ছে একটা ছোট্ট কোয়েশ্চেন, রিভেট কি। তোমরা নিশ্চয়ই জানো রিভেট কি, এর আমরা প্রথমের দিকেই পড়েছিলাম। সেই কি পরীক্ষায় আসতে পারে এবং এটি কি কাজে ব্যবহার করা হয় সেটাও কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা লিখে রাখো রিভেট কি। নেক্সট তোমরা যেটা পড়ে যাচ্ছ সেটা হলো তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর একক। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর একক। সিজিএস এবং এসআই উভয়তে কিন্তু দেখে যাবে তাপ পরিবাহিতাঙ্কের একক কিন্তু মাস্ট। পরীক্ষায় বহুবার এসছে কিন্তু তাপ পরিবাহিতাঙ্কের একক, এটা কিন্তু তোমরা কিন্তু দেখে যাচ্ছ তাপ পরিবাহিতাঙ্কের একক। আচ্ছা, এরপর এখান থেকে তোমরা পড়ে যাবা যে তাপীয় রোধাঙ্ক কাকে বলে, তাপীয় রোধাঙ্ক কাকে বলে, এই কোশ্চেনটা দেখে যাবে। কোন পদার্থের তাপ পরিবাহিতার মান সবচেয়ে বেশি, জানা আছে উত্তর। কোন পদার্থের তাপ পরিবাহিতার মান সবচেয়ে বেশি, হিরে। মনে থাকবে তাপ পরিবাহিতার মান সবচেয়ে বেশি কার, হিরে, এটা কিন্তু দেখে যাবে। তাহলে তোমরা তাপের চ্যাপ্টার থেকে কি কি পড়ে গেলে কমন পাচ্ছ একটুখানি আমি বলে দিই। তাহলে তোমরা একদম প্রথমেই পড়ে যাচ্ছ কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তাদের একক এবং তাদের মধ্যে সম্পর্ক। আলফার মান বলে দেওয়া থাকলে বিটার মান বের করা, আর ডিগ্রি সেন্টিগ্রেডে আলফার মান সেটা ফাইনাইট স্কেলে কত হবে সেটা, বা বিটার মান এইগুলো। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায়, এই টাইপসের কোশ্চেন। আর দেখে যাচ্ছ তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তাপ পরিবাহিতাঙ্কের একক। আর তোমরা বিশেষভাবে নজর দেবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তরলের 2 প্রকার যে প্রসারণ থাকে, প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণ। সেই আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেইটা। আর একটা শর্ট কোশ্চেন এখান থেকে পরীক্ষায় ম্যাডাম দিতে পারে, সেটা হচ্ছে এই তরলের যে 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক তাদের মধ্যে কোনটি তরলের নিজস্ব, তরলের নিজস্ব কোনটি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। প্রকৃত প্রসারণ নাকি হচ্ছে আপাত প্রসারণ, এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসছে। তাপের চ্যাপ্টার থেকে এগুলো করলে ক্লিয়ার, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টারের নাম হলো চলতড়িৎ। চলতড়িতের সাজেশন যদি বলতে হয়, বা চলতড়িৎ থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো ফ্যাবুলাস কোয়েশ্চেন, 5 স্টার মার্ক, 2 স্টার মার্ক কোয়েশ্চেন, সেগুলো অলরেডি কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, বা আমাদের যে সাজেশন পিডিএফ রয়েছে সেখানেও কিন্তু রয়েছে। বাট তা সত্ত্বেও আজকে আরেকবার আমি বলে দিচ্ছি, তোমরা খাতাতে লিখে নিতে পারো যে চলতড়িৎ থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো পড়ে গেলে একদম হুবহু কমনে চলে আসবে। প্রথমে কুলম্বের সূত্র মাস্ট, কুলম্বের সূত্র এবং তার ব্যাখ্যা খুব ইম্পর্টেন্ট। কুলম্বের সূত্র এবং তার ব্যাখ্যা, ওই সেই মনে আছে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রে সেই ছিল F ভ্যারিয়েজেস Q1 Q2/r²। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এখান থেকে কিন্তু কুলম্বের সূত্র, সেই কুলম্বের সূত্রের সাহায্যে কি করা হয়, আকর্ষণ বিকর্ষণ বলের মান ক্যালকুলেশন করি আমরা, কি তাই তো,
কাকে বলে একটু আমি রিমাইন্ড করে দিই। দুটি স্থির বিন্দু তড়িতাদানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মান আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। F ভ্যারিয়েজেস Q1 Q2 বাই R স্কয়ার। এই কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্সে থাকবে। নেক্সট তোমরা যেটা পড়ে যাবে সেটা হচ্ছে, সেটা দেখি এখান থেকে আরটা দেখি, EMF মানে তড়িৎচালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা কাকে বলে? তড়িৎচালক বল কাকে বলে? তড়িৎচালক বলের একক। তড়িৎচালক বল কাকে বলে? তড়িৎচালক বলের একক। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎচালক বল কাকে বলে? তড়িৎচালক বলের একক লেখো। দারুণ কোশ্চেন, দেখে যাবে এটা। আচ্ছা, এরপর বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি? শর্টে আসতে পারে কিন্তু। বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি? ওটা একক, বিভব প্রভেদের এককে বলিনি আমি, বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম, মানে বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম তোমরা জানো সবাই, ভোল্ট মিটার। আর যদি ভোল্টটা হয়ে যায় তাহলে আবার সেই তড়িৎ বিশ্লেষণে চলে যাবে। তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তাকে ভোল্টামিটার বলা হয়, আর বিভব প্রভেদ মাপার যন্ত্র ভোল্ট মিটার, মনে থাকবে? ওকে, নেক্সট ওহমের সূত্র। ওহমের সূত্রের লেখচিত্র মারাত্মক ইম্পর্টেন্স। ওহমের সূত্র এবং ওহমের সূত্রের ব্যাখ্যা সহ লেখচিত্রটা দেখে যাবে। লেখচিত্র হচ্ছে ভি আর আই এর মধ্যে যে লেখচিত্রটা ছিল, মূল বিন্দুগামী সরল রেখা, ভি আই লেখচিত্র। তাহলে ওহমের সূত্র কাকে বলে একবার রিমাইন্ড করে দিই। ওহমের সূত্র কাকে বলে একবার রিমাইন্ড করে দিই। উপাদান, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এটাকে বলা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা এই ক্যালকুলেশনটা সবাই জানি যে ভি সমান সমান আইআর, কি তাই না? ভি সমান সমান আইআর। এটা কোথা থেকে এসেছিল সেটাও আমরা জানি, যে ভি এর সাথে যদি আমরা আর এর রিলেশন খুঁজি, সরি আই এর রিলেশন খুঁজি, তাহলে ভি ভ্যারিয়েসেস আই হয়। আমরা এই ভ্যারিয়েসেস চিহ্ন উঠলে তখনই আর হয়। এই আরটাই হলো আমাদের রেজিস্ট্যান্স বা হচ্ছে রোধ। আর আমরা এখান থেকে বলতে পারি ভি সমান সমান আইআর, ভি সমান সমান আইআর। তাহলে এখান থেকে ভি আর আই এর যে রিলেশন, ভি বাড়লে আই বাড়বে, ভি কমলে আই কমবে, তার জন্য মূল বিন্দুগামী সরল রেখা। ভি আই লেখচিত্র যদি আমরা প্লট করি তাহলে এরকম দেখতে হয়। ক্লিয়ার? এবার যদি তোমাকে কেউ বলে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, নোট ডাউন প্লিজ। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো রোধ কাকে বলে আর ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দুটো কিন্তু আলাদা কনসেপ্ট, মাথায় রাখতে হবে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, তাহলে দেখো এই ইকুয়েশন থেকে চলে আসে, এখান থেকে যদি আর সমান সমান আমরা লিখি ভি বাই আই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো আর সমান সমান ভি বাই আই, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। যে কোনো একটা পরিবাহী তুমি যদি বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত করো, তাহলে যেটা পাওয়া সেটাই কিন্তু রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে রোধ, মনে থাকবে। তাহলে ওহমের সূত্র হলো, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞাটাও আমরা কিন্তু করলাম। রোধের একক লিখে রাখো, রোধের একক তোমরা সবাই জানো, আমরা যে ওহম সাইন দিই সেই ওহম সাইন সম্পর্কে আমাদের সবাই অবগত আছি আমরা। তো ওহমের সূত্র, সেখান থেকে রোধ, রোধের একক, খুব ইম্পর্টেন্স প্রশ্ন। নেক্সট যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মাস্ট, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, খুব ইম্পর্টেন্ট। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ক্লিয়ার? দারুণ কোশ্চেন। তোমরা যখন এই কোশ্চেনটা করবা তোমরা কিন্তু এক্সপ্রেশন দিয়ে দিয়ে করবা, যে রোধের সাথে লেন্থের সরল সম্পর্ক, রোধের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ আর ভ্যারিয়েজেস এল, আর ভ্যারিয়েজেস 1/a, আর সেখান থেকে রোধাঙ্কের রো, সেটাও কিন্তু তোমরা দেখে যাবে। রোধাঙ্কের সংজ্ঞাটা দেখো, রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের সিজিএস ও এসআই একক লেখো। রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের সিজিএস ও এসআই একক লেখো। হয়েছে? রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের সিজিএস ও এসআই একক লেখো। এই কোশ্চেন দেখে যাচ্ছ তোমরা। এরপর তোমাদেরকে যেটা বলবো, কয়েকটা ছোট্ট প্রশ্ন বাট খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার হলে, দুটি অতি পরিবাহীর উদাহরণ দাও, দুটি অতি পরিবাহীর উদাহরণ দাও। দেখো আমরা পরিবাহী অন্তরক আর অর্ধ পরিবাহী নিয়ে সবাই আলোচনা করি, অতি পরিবাহী নিয়ে কিন্তু আলোচনা খুবই কম। তাই তোমরা লিখে নাও, দুটি অতি পরিবাহীর উদাহরণ দাও, মাথায় থাকে যেন, দুটি অতি পরিবাহী। আচ্ছা, এরপর তোমরা যেটা দেখে যাবে, মারাত্মক ইম্পর্টেন্স ফর 3 মার্কস, জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে। এইচ ভ্যারিয়েজেস আই স্কয়ার আর টি, মনে আছে তো? সেই সূত্রের কম্বিনেশন এইচ ভ্যারিয়েজেস আই স্কয়ার আর টি, মার্ভেলাস একটা কোশ্চেন। আমরা এখান থেকে কিন্তু
রেডি করে দিতে পারি সূত্র তিনটি। এইচ মানে উৎপন্ন তাপ, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর মানে হচ্ছে রোধ, আর টি মানে হচ্ছে সময়। তাহলে আমরা এখান থেকে এই তিনটে জিনিস নিয়ে কিন্তু বলে দিতে পারি যখন আই ভ্যারিয়েজেস এইচ ভ্যারিয়েজেস আই স্কয়ার, তখন আর রেজিস্ট্যান্স আর হচ্ছে টাইম কি থাকবে, আর তড়িৎ প্রবাহের সময় আর রোধ অপরিবর্তিত থাকবে। তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। আবার তড়িৎ প্রবাহ মাত্রা এবং যদি সময় অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। আবার যদি তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ অপরিবর্তিত থাকে বা স্থির রাখা হয় তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার সময়ের সমানুপাতিক। তিনটে সূত্র পরপর লিখবো, 3 নাম্বার নিয়ে বাড়ি চলে আসবো। ক্লিয়ার হলো? তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফলক সংক্রান্ত কিসের সূত্র? জুলের সূত্র। এবার একটা কথা বলি, তড়িৎ প্রবাহের তাপীয় ফলক সংক্রান্ত যদি আমাদের এফেক্টিভ কিছু জিনিসের নাম বলতে বলে তখন আমরা লিখবো যে হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি। আর ওদের কিসের তার ব্যবহার করা হয় মনে আছে? সেই বৈদ্যুতিক ইস্ত্রিতে হিটারে কিসের তার ব্যবহার করা হয়? ফিউজ তারের বৈশিষ্ট্য। দারুণ কোশ্চেন লিখে রাখো, এখান থেকে একটা কোশ্চেন। ফিউজ তারের বৈশিষ্ট্য এবং ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান হচ্ছে এসএন আর পিবি, সীসা আর টিন নির্মিত হয়। আর ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধযুক্ত বাট নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। মনে থাকবে? তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধযুক্ত বাট নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। এটা কিন্তু মোস্ট ইনক্রিডিবল কোশ্চেন দেখে যাচ্ছ। সেটা হচ্ছে এসি আর ডিসি, এদের তুলনামূলক পার্থক্য, মারাত্মক ইম্পর্টেন্স। এসি, এই প্রশ্নটা কিন্তু অনেক রকম ভাবে আসতে পারে। এসি অপেক্ষা ডিসি বা ডিসি অপেক্ষা এসি একটা সুবিধাজনক বিপদজনক এরকম টাইপসের কোশ্চেন আসতেই পারে। বা এসি কেন ব্যবহারের পক্ষে ভালো বা ডিসি কেন খারাপ, এরকম টাইপসের কোশ্চেন কিন্তু আসতে পারে। এসি ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, তাই তো? মানে পরিবর্তী প্রবাহ, আরটা হচ্ছে সমপ্রবাহ। লিখে রাখো এসি আর ডিসির পার্থক্য, মারাত্মক ইম্পর্টেন্স। এরপর যেটা তোমরা দেখে যাবে সিএফএল আর এলইডির পার্থক্য। সিএফএল আর এলইডির পার্থক্যটা তোমরা দেখে যাবে। সিএফএল লাইট আর এলইডি লাইট যেটা আছে, লাইট ইমিটিং ডায়োড, কমপ্লেক্স ফ্লুরোসেন্ট ল্যাম্প, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য তোমাদের কিন্তু আসতে পারে, খুব সাবধান। আচ্ছা, এর সাথে তোমরা যে কোশ্চেনটায় আরো বেশি নজর দেবে, তার কারণ এই চ্যাপ্টারে প্রচুর সংজ্ঞা রয়েছে, প্রচুর কিছু রয়েছে, সেটা হচ্ছে বট, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বা কিলোওয়াট ঘন্টা কাকে বলে, বট কাকে বলে, বট ইউনিট। মাথায় রেখো, দারুণ কোশ্চেন, ঠিক আছে? বট। আচ্ছা, আর তোমরা এখান থেকে কি দেখে যাচ্ছ? সূত্র অনেকগুলো আছে, বাট আমি তোমাদেরকে কিছু বাদ দিয়ে বলছি। যদি এসে যাই তো খুবই ভালো, না আসলে পরীক্ষার হলে গালাগাল দেওয়া ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। যদি সেই সময় আমি ভাত খাই আর যদি আমার গালে কামড় লাগে তাহলে ভাববো কোনো না কোনো স্টুডেন্ট হয়তো গালাগালি দিচ্ছে, পরীক্ষার হলে কমন আসেনি তাই। আর যদি দেখছি খুব ভালো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে আর রান্নাও ভালো হয়েছে, ভাববো পরীক্ষায় সব প্রশ্ন কমন এসছে, জন্য আজকে হয়তো আগের থেকে ভালো কিছু হয়ে গেল, গালে দিচ্ছি আর পেটে চলে যাচ্ছে, এরকম ব্যাপার। তো এখান থেকে তোমরা পড়ে যাবে ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র। এই দুটোর মধ্যে একটা না আসলে 10 টাকা করে দেবো প্রত্যেকটা ছেলে মেয়েকে। ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র পাশে লিখে রাখো। আর যদি এদের মধ্যে যে কোনো একটা আসে, এখন যেটা বলবো, দীপা কিন্তু আমাদেরকে নিয়ে যাবে হইচই, খাওয়াতে হবে, বেড লড়তে হবে, তো এই সময় লড়তে হবে। ফ্যারাডের সূত্র আর হচ্ছে লেঞ্জের সূত্র, ঠিক আছে? আর ওদিক থেকে তোমরা পড়ে যাবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ডান হস্ত আমাদের দরকার নেই, তোমরা বাম হস্ত নিয়ম করবে। ডান হস্ত নিয়ম তোমাদের নেই সিলেবাসে, ওটা জাস্ট জেনে রাখার মধ্যে রয়েছে, ঠিক আছে? তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম আর পড়ে যাচ্ছ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আমি এখান থেকে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম বাদ দিয়ে দিলাম, কি বললাম বোঝা গেল? ওটা আপাতত লাগছে না আমাদের। আর তোমরা এখান থেকে যেটা দেখে যাবে পরীক্ষার হলে মনে হচ্ছে এসে গেছে, সেটা হলো যে বার্লো চক্রে কোন তরল ব্যবহার করা হয়, বা বার্লো চক্রের ঘূর্ণন কোন সূত্রকে মান্যতা দেয়। এই টাইপসের কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে জেনারেটর আর ডায়নামো, এদের মধ্যে কি পার্থক্য রয়েছে? জেনারেটর আর হচ্ছে ডায়নামো, এদের মধ্যে কেমন পার্থক্য রয়েছে জানতে হবে তোমাদের। লিখে রাখো জেনারেটর এবং ডায়নামো। এতগুলো কোশ্চেন এখান থেকে রয়েছে, মারাত্মক কোশ্চেন, মাথা হ্যাং হলে হবে না, আস্তে আস্তে করে এগোতে হবে, ঠিক আছে? বাল্য চক্রে কোন তরল, উত্তর পারদ ব্যবহার করা হয়। আমি উত্তরটা বলে দিচ্ছি, বাল্য চক্রে কোন তরল ইউজ করা হয়, উত্তর হচ্ছে কিন্তু পারদ, এটা মাথায় রেখো। আর জেনারেটর আর ডায়নামো কিন্তু মারাত্মক হারে দেখে যেও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। তুলনামূলক পার্থক্য। আচ্ছা, তোমরা এরপর যেটা দেখে যাচ্ছ সেটা হচ্ছে দারুণ দুটো তিনটে কোশ্চেন বলবো, শর্ট, মুখে হয়ে যাবে। মনে রাখবা, গৃহস্থলিতে যে ওয়ারিংগুলো আমরা করি, অর্থাৎ যে সমবায়
সার্কিটগুলো করি সেগুলো সব হচ্ছে সমান্তরাল সমবায়। আর যেটা আমাদের কারেন্টের পিলার থেকে আমাদের মিটার ঘর পর্যন্ত যে লাইনটা সেটা শ্রেণী সমবায় করা হয়, আর বাড়িতে সমান্তরাল সমবায় করা হয়, মনে থাকবে। আর এখান থেকে দুটো কোয়েশ্চেন, সেটা হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্যরোধ নির্ণয়ের সূত্র। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ওখান থেকে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্যরোধ, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্যরোধ বের করা। সেই মনে আছে শ্রেণী সমবায় বড় আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, আর সমান্তরাল সমবায় 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এগুলো কিন্তু মারাত্মক কোশ্চেন। যারা রেগুলার বাড়িতে পড়ে, যারা সাবজেক্টকে ভালোবাসে, তাদের কাছে এগুলো কিচ্ছু না। যারা এই সাবজেক্ট আজ প্রথম শুনছে, প্রথম ভালোবাসতে শুরু করেছে, তাদের কাছে এটা অনেক কিছুই। তার কারণ একদিনে ভালোবাসা আসে না, অনেক দিন তার পেছনে লেবার দিয়ে দিয়ে তারপর কিন্তু ভালোবাসা ধরা যায়। বইটাও ঠিক তাই, বইকে তুমি যত বেশি ভালোবাসবে, বইও ঠিক তোমাকে নাম্বার তত বেশিই দেবে। আর তুমি আজকে মোটিভেটেড হয়ে আজকে পড়া চালু করলে, ভালোবাসতে তো টাইম দিতে হবে, বুঝতে হবে, তাকে জানতে হবে, তারপর তো তাকে সবকিছু দিতে হবে। প্রথম দেখা হলো আর সবকিছু দিয়ে দিলাম তা তো নয়, তাই না? এও ঠিক তাই, সমস্ত কিছু একই নিয়মেই চলছে। বইকে ভালোবাসো, বই তোমাকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসো, মানুষও তোমাকে ভালোবাসবে। কিছু পেতে গেলে কিছু তো তোমাকে দিতে হবে, এটা সাধারণ জিনিস। তোমাকে সময় দিতে হবে, কার পিছনে? বইয়ের পেছনে। তাহলে বই তোমাকে কি দেবে? পরীক্ষার হলে নাম্বার তুলে দেবে, অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে? তো মোটামুটি চৌধুরী থেকে তোমরা এই কোশ্চেনগুলো, আর সাথে 2-1টা কোশ্চেন একদমই না জানলেই নয়, সবাই জানে। লাইট তারের কালার কি, আর্থিং তারের কালার কি, নিউট্রাল তারের কালার কি, আর বড় মোটা পিনটা আর্থিং পিন সবাই জানে। 3 পিন প্লাগ কি, 5 পিন প্লাগ কি, 2 পিন প্লাগ কি, লাইট তার আর নিউট্রাল তারের মধ্যে কোনটাতে কারেন্ট থাকে, এগুলো তো নর্মাল জিনিস, তোমরা সবাই জানো। তাহলে এখান থেকে আর একটা লাস্ট কোশ্চেন, এমসিবির পুরো নাম মিনিয়েচার সার্কিট ব্রেকার। যদি এটা এসে যায় 5 টাকা সবাই আমাকে দেবা। এমসিবির পুরো নাম মিনিয়েচার সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার, দ্য ফুল ফর্ম অফ এমসিবি। এমসিবি কেন ইউজ করা হয়? যন্ত্রপাতিকে সুরক্ষা প্রদান করার জন্য এমসিবি ইউজ করা হয়। ক্লিয়ার? মাথা মধ্যে ঢুকে গেল? মিনিয়েচার সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার। ওকে, তো এবার যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে 8.3 তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলো আমরা করে যাব আমরা একটু দেখে নিই। এখান থেকে প্রথম যে কোশ্চেনটা সব থেকে একদম বলা যায় ট্রিপল স্টার না, 5 স্টার মার্ক কোশ্চেন। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের বাহক কারা? উত্তর আয়ন। পরীক্ষায় আসবেই আসবে, কোনো ব্রহ্মা বিষ্ণু আটকাতে পারবে না। তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের বাহক কারা? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের বাহক কারা? তো অ্যান্সারটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, আয়ন। আয়ন হচ্ছে তড়িতের বাহক, মানে মাথা থাকবে কিন্তু। আরেকটা প্রশ্ন এখান থেকে, এই দুটো কোশ্চেন, এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুটোর মধ্যে একটা পরীক্ষায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি কারেন্ট ইউজ করি? ডিসি। উত্তর হচ্ছে ডিসি কারেন্ট। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি ধরনের কারেন্ট আমরা ব্যবহার করি? ডিসি কারেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথা রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের কারেন্ট ব্যবহার করা হয়? তাহলে উত্তর আমরা কি লিখবো? ডিসি কারেন্ট। আমরা কি লিখবো? ডিসি কারেন্ট। হ্যাঁ, একদম এক মার্কের কোশ্চেন। যেহেতু এই ভিডিওটা আমি এখন ছাড়বো না, ছাড়বো টেস্টের আগে, সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন বলা হয়ে গেছে, বাট কাটতে হবে। ঠিক আছে? তো মোটামুটি টেস্টের জন্য আমরা এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু বারবার করে পড়ে যাব। তাই টেস্টের আগে কিন্তু তোমাদের খুব চাপ থাকবে। সব বইটাকে কিন্তু একবার করার পরে কিন্তু এই কোশ্চেনগুলোকে তোমরা কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। আশা করছি তোমাদের টেস্ট অবশ্যই ভালো হবে। যদি তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, কোথাও স্কিপ না করো, তাহলে কিন্তু তোমাদের যথেষ্ট ভালো কোয়েশ্চেন তোমরা পরীক্ষার হলে কিন্তু সেখান থেকে তোমরা একদমই সাজেশন না, একদমই পেয়ে যাচ্ছ, ধরে রাখো। সাজেশন বলবো না, ফিজিক্যাল সায়েন্সের সাজেশন হয় না, বারবার করে একটা কথা আমি বলবো, ভালো করে পড়ো, কনসেপ্ট গ্রো করো, মুখস্থবিদ্যা ছাড়ো। তো যত কনসেপ্ট গ্রো করবে তত কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে। তো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ছো একটুখানি দেখে নাও। এই দুটো কোয়েশ্চেন তো বললাম ফ্রিতে তোমরা গিফট পাচ্ছ। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া। আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? এটি কয় ভাগে ভাগ করা হয়? প্রত্যেকের উদাহরণ এটা এইভাবে লিখে রাখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আমরা যেটা জানি, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কয় প্রকার?
আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কয় প্রকার, যেমন বিদ্যুৎ তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাদের একটা করে উদাহরণ তোমাদের জানতে হবে। ওকে, নেক্সট তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমার ওখানে সিলভার প্লেটিং, গোল্ড প্লেটিং, এই দুটোর মধ্যে একটা সিলভার প্লেটিং এবং গোল্ড প্লেটিং। অ্যানোডে কি ক্যাথোডে কি ইউজ করি আমরা, সেখান থেকে যখন সিলভার নেব তখন সেখান থেকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করব, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCN2। আর সোনা যেটা ইউজ করব পটাশিয়াম অরোসায়ানাইড KAuCN2। মারাত্মক ইম্পর্টেন্স কোশ্চেন দুটো। আচ্ছা, এখান থেকে তোমরা যেটা পড়ে যাবে পরীক্ষায় আসবে 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 সেটা হচ্ছে তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য। তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য। তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য, মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তড়িৎ লেপনের উদ্দেশ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, তড়িৎ লেপন যদি হয়ে যায় তারপর তোমরা এখান থেকে যে কোশ্চেনগুলো দেখে যাচ্ছ সেটা হচ্ছে যে কপারের তড়িৎ বিশোধন, অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া। অ্যানোড মাড কি, এটা স্টার মার্কিং কোশ্চেন, ট্রিপল স্টার মার্কিং কোশ্চেন। অ্যানোড মাড কি, খুব ইম্পর্টেন্স কোশ্চেন। আর অ্যানোড মাড থেকে কোন কোন আমরা ধাতুকে বের করতে পারি সেগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। এই প্রক্রিয়ায় ক্যাথোডে তোমরা জানো 99.99% বিশুদ্ধ কপার পাওয়া যায়, ঠিক আছে। অ্যানোড মাড, খুব সাবধান এটা। আচ্ছা, তাহলে তোমরা তড়িৎ বিশ্লেষণ এই যে চ্যাপ্টার আছে এখান থেকে আর কিছু দেবো না, একদম অল্প। তাহলে কি কি দিলাম একটু বলি। আমরা জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, কপারের বিশোধন, অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড মাড কি, তড়িৎ লেপন, তড়িৎ লেপনের উদ্দেশ্য, সিলভার প্লেটিং, গোল্ড প্লেটিং, ঠিক আছে। আর অ্যানোড ক্যাথোড। আর একটা কথা একটু বলে রাখি, ওই একজনের উপর আর একজনের প্রলেপ দেবো, জন তো হয় না এই ক্ষেত্রে, মানুষজনের উপর তার প্রলেপ দেওয়া হয় না। মনে করো যে লোহার উপর সোনার প্রলেপ দেবো, এই সোনাকে কোথায় নেব, আর মনা না, এটা হচ্ছে লোহাকে কোথায় নেব, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তোমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যার উপরে দেব, অর্থাৎ এখানে একটা হালকা থাকবে একটা ভারী থাকবে। তাহলে তড়িৎ লেপন কাকে বলে একটুখানি বুঝিয়ে দিই। যে প্রক্রিয়ায় বা যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় তখন তাকে আমরা বলবো তড়িৎ লেপন পদ্ধতি। কি বললাম, বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতু। তাহলে এখানে লোহা হচ্ছে বেশি সক্রিয় আর সোনা হচ্ছে কম সক্রিয়। তাহলে এই লোহার উপর যখন সোনার প্রলেপ দেব তখন কাকে কোথায় নেব এটা মাথায় রাখতে হবে। তো তোমরা এই টাইপসের কোশ্চেনটা ছক ছিল তোমাদের বইয়ের, যারা অভিনব ভৌতবিজ্ঞান ইউজ করো। এটা কিসের বই, এটা ছায়া প্রকাশনী না গোবিন্দপুরের ছায়াসমল। যারা অভিনব ভৌতবিজ্ঞান বইটা ইউজ করো তাদের বইটা দেখবা রয়েছে। তাও একটু তোমাদের বলে রাখি, যেটা ভারী সেটাকে নেব ক্যাথোডে, আর যেটা হালকা সেটা নেব অ্যানোডে। মাথায় থাকবে, এই ভারী হালকাটা একটুখানি বুঝে নেব, আর অ্যানোড আর ক্যাথোডটাকে কিন্তু আমরা আগে প্রায়োরিটি দেবো। তাহলে কি, যেটা ভারী সেটা চলে যাচ্ছে ক্যাথোডে, আর যেটা হালকা সেটা চলে যাচ্ছে অ্যানোডে। ক্লিয়ার? তাহলে আমি যদি এখন লোহাকে কোথায় নেব, তাহলে লোহাকে নেব হচ্ছে ক্যাথোডে, আর সোনাকে কোথায় নেব, অ্যানোডে। ক্লিয়ার? আর এখান থেকে কিচ্ছু করতে লাগবে না। নেক্সট তোমাদের যে পরের চ্যাপ্টার রয়েছে, কি কোন চ্যাপ্টার, 8.4 পরীক্ষাগার ও শিল্প জৈব রসায়ন। ওকে, এই চ্যাপ্টার থেকে তো কোশ্চেনের শেষ নেই, প্রচুর কোশ্চেন এখান থেকে আসবে। তাও আমি চেষ্টা করছি তোমাদের কিছু কমন দেওয়ার। তোমরা প্রথমেই যেটা পড়ে যাচ্ছ, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি সমীকরণ এসে গেছে পরীক্ষায়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি এবং সমীকরণ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আর পড়ে যাবে অ্যামোনিয়া শুষ্ক করতে পোড়াচুন ব্যবহার করা হয় কেন, অ্যামোনিয়া শুষ্ককরণে কেন পোড়াচুন ব্যবহার করা হয়, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে। আচ্ছা, এরপর তোমরা যেটা পড়বে, নেসলার বিকারক কি, নেসলার বিকারক কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নেসলার বিকারক কি। তারপর পড়ে যাচ্ছ লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝো, লাইকার অ্যামোনিয়ার বোতলের মুখের ছিপি খোলার সময় বোতলটাকে ঠান্ডা করে নেওয়া হয় কেন, লাইকার অ্যামোনিয়া কি, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময়, বোতলের ছিপি খোলার সময় আমরা ঠান্ডা করে নিই কেন। ফ্যাবুলাস কোশ্চেন রয়েছে এটি। তো লাইকার অ্যামোনিয়া গেল। নেক্সট যেটা বলবো ইউরিয়া, ইউরিয়ার কিন্তু তোমরা ব্যবহার পড়ে যাবে, ইউরিয়ার শিল্প প্রস্তুতি পড়ে যাবে। ইউরিয়া কিন্তু খুব ইম্পর্টেন্স। ইউরিয়ার ব্যবহার তোমরা জানো, ঘুমের ওষুধ তৈরি করতে, কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে এবং জমিতে সার হিসেবে কিন্তু আমরা ইউরিয়াকে ব্যবহার করি। নেক্সট
নেক্সট একটা কোয়েশ্চেন দেবো যে তোমাদের এমসিকিউতে আসে আর ছেলে মেয়েদের মাথাটা পুরোপুরি পরীক্ষার হলে ডিস্ট্রয়েড করে দিয়ে চলে যায়, সেটা হচ্ছে নিচের কোনটি ক্রিপ যন্ত্রে তৈরি করা যায় না। তোমাদের একটা প্রবলেম আছে, তোমাদের একটা ফোবিয়া আছে, তোমরা যাই অবধি পড়ো নাটাকে আর পড়ো না, আর ওরা কি করে ওই জায়ের উত্তরটা ফার্স্ট অপশনে রাখে, তোমাদের চোখ পড়ে যায় ওইটাতে, তোমরা দাগিয়ে দিয়ে চলে আসো। যেমন ছোট্ট করে একটা উদাহরণ দিই, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস, নাটা আর পড়নি, প্রথমেই দেখেছো মিথেন, অমনি মেরে দিয়ে বাড়ি চলে আসলে। আমার কাছে যখন আসলে আমি বললাম এই এটা মিথেন কি করে, এটা তো বলেছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এই নয়, আমি তো নয় আর দেখিনি, কিন্তু ততক্ষণে তোমারও নয়ের নাঙুল বয়ে গেছে, অর্থাৎ তোমারও কিন্তু নাম্বারে যা করার স্যার কেটে কুটে রক্ত সব খাতা দিয়ে বের করে দিয়েছে। তাই পরীক্ষার হলে পুরো প্রশ্নটাকে পড়াটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই তুমি টোটাল প্রশ্নটাকে পড়বে তারপর উত্তর করবে। কি বললাম, বোঝা গেল? তাহলে তোমরা নিচের কোনটি ক্রিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না, তোমরা মনে রাখবা তাহলে যাই কোনটা, যাই হচ্ছে H2, H2S আর CO2, এদের মধ্যে অপশনে যেটা থাকবে না সেটাকে মেরে দেওয়া, আর যদি এরা থাকে কোনটি প্রস্তুত করা যায় এদের তিনটের মধ্যে একটা থাকলে মেরে দেওয়া। তাহলে ক্রিপ যন্ত্রে প্রস্তুত করছি আমরা তিনটে গ্যাস, হাইড্রোজেন সালফাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, H2, H2S আর হচ্ছে CO2, মনে থাকবে মাথার মধ্যে। নেক্সট তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো, সেটা হচ্ছে নাইট্রোলিন কি, কি কাজে ব্যবহার করা হয়, নাইট্রোলিন কি, ভালো প্রশ্ন, দেখে যাবে। আচ্ছা নেক্সট আরো কোশ্চেন দেবো, সালফান বলতে কি বল, সব 1 নম্বরের কোশ্চেন, সালফান কি, সালফান। আচ্ছা এখান থেকে তোমরা আরেকটা প্রশ্ন দেখে যাবে, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি এবং সমীকরণ, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি এবং সমীকরণ দেখে যাচ্ছ, ভালো প্রশ্ন। আরো বহুত কোশ্চেন এখানে হয়, তাও মোটামুটি যেহেতু তোমরা কিছু বাদ দিয়ে পড়তে চাইছো তাই তোমাদের জন্য আপাতত এইগুলোই আমি রাখবো, আরো কোশ্চেন থাকে সেগুলো নাই বা দিলাম, মোটামুটি এইগুলো তোমরা পড়ে যাচ্ছ। নেস্টার বিকারক গেছে, ঠিক আছে, ওখান থেকে লাইকার অ্যামোনিয়া চলে গেল, তারপরে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড একটা দিয়েছি, দেইনি মনে ওটা লিখে রাখো, আর বিলিয়ুমান রংটা দেখে যাও, বিলিয়ুমান রং, ওকে, ধুমায়মান নাইট্রিক অ্যাসিড। আচ্ছা আর আপাতত নেই এখান থেকে। এবার ধাতুবিদ্যা তো সব থেকে সোজা একটা চ্যাপ্টার, ধাতুবিদ্যা থেকে তোমরা যেটা পড়ে যাবে প্রথমে আগে যে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, এটা কিন্তু পড়ে যাবে। দুর্ধর্ষ লেভেলের একটা কোশ্চেন রয়েছে, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, পড়ে যাবে। যেমন আমি যদি একটা ছোট্ট করে একটা শায়রি বলি, আশা করছি বুঝতে সুবিধা হবে, সব চোরই মানুষ কিন্তু সব মানুষ চোর নয়, কি ঠিক কিনা, সব চোরই মানুষ কিন্তু সব মানুষ চোর নয়, ঠিক আছে, সব কুকুরই পশু সব পশু কুকুর নয়, বোঝা গেল? কি বললাম, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। কোন কোনগুলো পড়তে হবে দেখে নিই আমরা, চলো এবার ধাতুবিদ্যা নিয়ে আমরা একটা বিশদ আলোচনা করব। ধাতুবিদ্যা থেকে প্রথমেই যেটা বললাম ওই কোশ্চেনটা তো পড়ছোই, তার সাথে তোমরা পড়ে যাচ্ছ লোহা রয়েছে, তামা রয়েছে, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম, প্রত্যেকের দুটি করে আকরিকের নাম এবং তাদের সংকেত মানে পড়তে হবেই, বাধ্যতামূলক, কিচ্ছু করার নেই। আর তারপর তোমরা বিভিন্ন ব্যবহার, আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়ামের ব্যবহার, এগুলো পড়ে যাবে। আচ্ছা থার্মিট মিশ্রণ কি, থার্মিট বিক্রিয়াটা তোমরা দেখে যাবে, থার্মিট মিশ্রণ খুব ইম্পর্টেন্ট, থার্মিট মিশ্রণ। আচ্ছা এরপরে তোমরা পড়ে যাবে যে মরিচা নিবারণের উপায়, কি কি উপায়ে আমরা মরিচা নিবারণ করতে পারি, মরিচার রাসায়নিক নাম এবং সংকেত, মরিচার রাসায়নিক নাম এবং সংকেত এবং মরিচা নিবারণের উপায়। আমি একটু উত্তর বলে দিই, মরিচার রাসায়নিক নাম হচ্ছে সোদক ফেরিক অক্সাইড এবং যার সংকেত 2Fe2O3 NH2O বা XH2O যে যা দেয়, বাট নাম হচ্ছে সোদক ফেরিক অক্সাইড, সোদক ফেরিক অক্সাইড মরিচার রাসায়নিক নাম। তো মরিচা পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখান থেকে আরো কিছু কিছু প্রশ্ন আমি বলবো, কলঙ্কহীন ইস্পাত কাকে বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কলঙ্কহীন ইস্পাত কাকে বলে। তারপরে জার্মান সিলভারের উপাদান, ঠিক আছে, কলঙ্কহীন ইস্পাত কাকে বলে, তারপর জার্মান সিলভারের উপাদানগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা এরপর যেটা তোমাদেরকে রাখবো সেটা হচ্ছে
যে তোমার প্রশ্ন জার্মান সিলভারের উপাদান, এরপরে প্রশ্ন তোমাদের জন্য আছে কাঁসার থালায় বা বাটিতে চাটনি বা আচার খাওয়া অনুচিত কেন? কাঁসার থালাতে টক জাতীয় জিনিস খাওয়া যায় না কেন? পরীক্ষায় যদি আসে আমার কথা মনে পড়বে, আমি জানি পরীক্ষার হলে, ঠিক আছে? ফিজিক্সের বাপ দাঁড়িয়ে রয়েছে সামনে, এসে গেছে কইস নি কেলিয়ে দেবো কিন্তু। তাহলে কি বললাম যে কাঁসার থালা বা কাঁসার পাত্রে, পিতল টাইপসের এইরকম পাত্রে বা অ্যালুমিনিয়াম, এই সমস্ত জায়গাতে আমরা কেন টক জাতীয় জিনিস খেতে পারবো না, সেটার কারণ ব্যাখ্যা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইতে রয়েছে, দেখে নেবে। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আচ্ছা, তোমাদের লাস্ট আজকের কোশ্চেন দেবো, এটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি কি? এটা লাস্ট দেখে যাবে, কার্বন বিজারণ পদ্ধতি। ব্যাস, মোটামুটি এটাই হলো তোমাদের আপাতত কয়েকটা চ্যাপ্টারের সাজেস্টিভ কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা বিশদ নিয়ে আলোচনা করব বাদ বাকি সমস্ত চ্যাপ্টারের। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি মনে হয় ভিডিওটা তোমাদের একটু উপকারে এসছে, তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগবে না। আর সবার আগে এরকম ইনফরমেটিভ ভিডিও এবং পাঠ্য বই সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। যত দেখা হচ্ছে তাহলে নতুন এপিসোডে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।